এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে, যেরকম আমরা রাইটার্সে এসছি আমাদের সুপারিনটেন্ডেন্টকে নিয়ে, হয়তো ওই মিত্র বিল্ডিং আছে, মিত্র বিল্ডিংয়ের তলায় যেটা বিক্রি করে না, ছাতু টাতু বিক্রি করে, হঠাৎ ওপর থেকে মিত্র বিল্ডিংয়ের ওখান থেকে একটা চাই ভেঙে পড়েছে, পড়ার পরেতে তার শোল্ডারটা কেটে ভেঙে গেছে। তা আমাদের সুপারিনটেন্ডেন্ট হলো প্রথমে দিন, আপনি এক কাজ করুন, আমি এখান থেকে হেঁটে ভেতরে চলে যাচ্ছি রাইটার্সে, আপনি ওকে মেডিকেলে নিয়ে যান। হিন্দুস্তানি তো কোনো দিন মানে ইঞ্জেকশন নেয়নি, তাও তাকে তো তুলে তালে নিয়ে গিয়ে ওখানে মেডিকেলে দিয়েছি। দেওয়ার পরে জানলাম কোথায় না, লোটাস সিনেমার পাশে গরুর খাটাল আছে, সেইখানে ওরা থাকে আর কি। ওখানে ওকে দিয়ে তারপরে আমি চলে গেলাম, ওখানে ওদের খবর দিলাম। তারপরে ওরা এলো, আর ও তো চিৎকার করছে, হাই রাম হাই রাম হাই রাম, শুনে লেগা। এরা অনেক হয়েছে, ছোটখাটো অনেক অনেক পেয়েছে। আপনি মানে শুধু মেয়েদের গাড়ি চালাতেন, তাই তো? হ্যাঁ, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি হলে তো সেটা আলাদা ব্যাপার। ছেলেদের আমি নিয়ে গেছি, এরা অনেকেই করেছি, কোনো অসুবিধা হয় না, কারণ তারা অনেকেই আবার তার সঙ্গে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, অনেক সময় কি হয় অ্যাম্বুলেন্সে করে যেতে যেতে তো অনেক মিসআপ ঘটে, মারা গেছে বা আপনার সাথে? না, এরকম হচ্ছে অনেক সময় যে মারা যায়নি, আমি তাকে হয়তো আমার একবার বাইরে যাওয়ার, কেদারগৌরী যাওয়ার জন্য একটা প্রোগ্রাম করেছি, আমার মাটা সবাই যাবে। তা আমি আমার মাকে বলেছিলাম, তুমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাও, আমি সেদিন স্যাটারডে ছিল, আমি ঠিক চলে যাব। তা মা জিনিসপত্র নিয়ে চলে গেছে, আর আমি আর যাচ্ছি না, কারণ একটা পেশেন্ট খুব খারাপ। তা আমাদের সুপারিনটেন্ডেন্ট বললো, প্রথমাদি আপনি কি পেশেন্টটাকে মেডিকেলে দেবেন, মেডিকেলে পৌঁছে দেবেন? তা বললো, হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। তখন বললো, তখন এসে মেডিকেলে আমি নিয়ে এসে তাকে দিয়েছি, দিয়ে মানে রেখে গেছি, কিন্তু দিয়ে আবার গেছি, কারণ ব্লাডটা আনা হয়, আবার ব্লাড আনতে গেছি পাইকপাড়া থেকে এনে আবার ওটাকে দিয়েছি। আমাদের ট্রেন যথারীতি চলে গেছে, আমার মা তো সারা রাত বোধহয় কাউকে ঘুমোতে দেয়নি। তা আমার বলেছে, যাদের সঙ্গে যাচ্ছিল বললো, আপনার চিন্তা নেই, আপনার মেয়ে ঠিক চলে আসবে। আমি জানতাম যে ফার্স্ট ওরা কোথায় দাঁড়াবে। তারপরে আমি রাত্রিদের ট্রেন ধরে বেলা রাত্রি 7টার সময় বা 5টার সময় 6টার সময় আমি হসপিটাল থেকে এলাম, এসে আমি আবার একাই ওখান থেকে কাশিতে গিয়ে মাকে সকালবেলা পরের দিন করলাম। এরা অনেক হয়েছে, কোনো অসুবিধা হয়নি তাকে। আমার ভালো লাগতো, মানে এই যে মূর্ষ পেশেন্টদের যখন নিয়ে যেতাম, কোনো কিছু আমাদের মেয়েরা থাকতো, মেয়েরা বলতো যে দিদি এর কী হবে এখন, আমি চুপ করো, বেশি কথা বলিস না। আমার যখন এই যে ইন্টারভিউ হয়েছিল, ওই রাস্তা থেকে মানে পাশের গাড়ি ছিল, আর এ ভাঙড়েতে হয়েছিল, ওইখানেতে নিয়ে গিয়েছিল পুরো রাস্তায় করতে মানে ইন্টারভিউ করতে গিয়েছিল, অন্য গাড়িতে আটকিয়ে ছিল, আর আমি ওইটা গাড়িতে চালাতে। তো ওই যেটা আর কি বারবার মানে আসছে, আমাদের মেয়েদের তো এখনো অনেক রেস্ট্রিকশন আছে, যে ফ্যামিলি মধ্যে থেকে অনেক কাজই আমরা করতে পারি, বা তখনকার দিনে গাড়ি চালানোটা সত্যি একটা চ্যালেঞ্জ ছিল। তো আপনার শ্বশুর তো অবভিয়াসলি সাপোর্টিভ ছিলেন, কিন্তু জীবন সঙ্গী বা আপনার হাজবেন্ড উনি কতটা সাপোর্টিভ ছিলেন? না, ও খুব মানে যখন দেখলো যে সবাই মানে করছে, অ্যাপ্রিসিয়েট করছে, কোথায় রিপোর্টাররা আসছে করছে, বারবার বলছে করছে, ন্যাচারালি তখন ও খুব মানে করেছে, সাপোর্ট করেছে সবাই, মানে আমাদের যত মানে আছে। তারপরে তো আমাদের এই অ্যাসোসিয়েশনে। হাজবেন্ড কি আপনাকে নিয়ে গর্ববোধ করতেন? ডেফিনেটলি গর্ববোধ করতেন। উনি বলতেন যে আমার ওয়াইফ একজন মহিলার অ্যাম্বুলেন্স ড্রাইভার, সে তো তার একটা আলাদাই ইমেজ ছিল, একটা অন্যরকম সম্মান। আচ্ছা, আপনি বর্তমানে তো আপনি রিটায়ার্ড হয়ে গেছেন 2006 সালে, আপনি যেটা 9তে আপনি 9-এ আপনি রিটায়ার্ড। মানে কিন্তু বেশি পুরনো ঘটনা নয় না, তাহলে 12 বছর। হ্যাঁ ঠিক আছে, তা হলো। এবার 2009-তে আপনি এখনো কি এই মানে এই ধরনের অ্যাসোসিয়েশন বা এই সরকার মানে এই হসপিটালগুলোর সঙ্গে কি যুক্ত আছেন? যুক্ত আছি,
কারণ আমি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে, ড্রাইভার অ্যান্ড মেকানিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আচ্ছা, এই গত বছরে আমি জানুয়ারি মাসে দিল্লি গেছিলাম আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার ফেডারেশনে। ওটা তো বম্বে, দিল্লি, মাদ্রাস সব জায়গায়, কর্ণাটক সব জায়গাকার ইয়ে করা আছে। ওরা আন্দামান সব নিকোবর এতে, ওখানকার আমি উপদেষ্টা হচ্ছি, এখানকার আমি উপদেষ্টা হয়েছি। সেহেতু সমিতি নিয়ে আমি এখন স্টিল না এ করা আছে, করছি। তো বর্তমানে এখন কোনো মহিলা চালক কি আছেন? না, এখন একটা এই দিদি নাম্বার 1-এতে দেখিয়েছিল, সেদিন সবাই অবজেকশন দিয়েছিল। একজন মানে কন্ট্রাকচুয়ালি একটা মেয়েকে নিয়ে এসেছিল, মডার্ন ভদ্রমহিলা, তাকে ওই এটা বোধ হয় আমার মনে হয় বহরমপুর না আরামবাগের ওদিকে কোথাও, তা তিনি আর কি ছিল। ও বলেছিল প্রথম, তা আমাদের এখান থেকে অনেকেই রাজভবনেও আমাদের ড্রাইভাররা রয়েছে, তারা বললো দিদি কী করে বলছে অর্চনা ব্যানার্জি যে আপনি, ও প্রথম, আপনি তো প্রথম 75 সাল থেকে, এই এখন এসে বলছে কেউ প্রথম, তারপরে আর তাকে দেখায়। এই অবস্থা। উনি কিন্তু প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালিকা, আমি বারবার বলছি। আচ্ছা, গাড়ি যখন আপনি চালাতেন, বা তো গাড়ি তো নিশ্চয়ই খারাপ হয়ে যেত, টায়ার পাঞ্চার হয়ে যাওয়া, এই হয় ওই হয়, তো মানে তাহলে গাড়ি সারাতেও আপনি হয়তো অল্প বিস্তর জানেন? অল্প বিস্তর জানতাম। তারপরে ইউনিসেফ থেকেও আমাদের ট্রেনিং হতো, আমাদের ইউনিসেফ থেকে নিয়েছিল, ওরা আমাকে বলেছিল, অফার দিয়েছিল যে তুমি কি ইন্টারেস্টেড গো টু বম্বে ফর আওয়ার কোম্পানি। আমি না, তুমি ফরেন যদি বলো তাহলে আমি যেতে পারি, বম্বে তার মানে ওই যেরকম ভাবে ওই আমরা দেখি যে কোনো ছেলেকে বা মেকানিকদের ওই গাড়ির তলায় ঢুকে মানে কেন, সেটা ওটা আমাকে আমাদের ট্রান্সপোর্টের থেকে আমাদের ডাইরেক্টর বলতেন, আপনার যদি কিছু হয় আপনি আমাদের ফোন করবেন, আপনাকে কোথাও না। হ্যাঁ, অনেক সময় রাস্তায় টায়ার পাঞ্চার হয়ে গেছে, টায়ারটাকে হয়তো স্টেপনি বার করেছি বা করেছি, সারাতে গেছি, তখন আরেকজন ছেলে এসছে, দিদি সরুন আমি করে দিচ্ছি, বা আমাদের কোনো ট্রান্সপোর্টের লোকেরা এসেছিল, তারা করে দিয়েছে, সবাই আমাকে হেল্প করতো। আপনার যেহেতু কার্যসূত্র মানে যেটা আর কি মানে গাড়ি চালানোটা, তো আপনার রেডিয়াসটা কত বড় ছিল? মানে কলকাতার বাইরে আপনারা চালিয়েছেন? কলকাতার বাইরে মানে কি, বারাসাত গেছি, আমাদের সিঙ্গুর গেছি, এইসব জায়গা, পুরো জায়গায় আর কি আমি ঘুরতাম। আমতলা গেছি, বারুইপুর গেছি, তাছাড়া ওটা না বারাসাতের থেকে আরেকটু ভেতর দিকে ওদিকে, হ্যাঁ সব জায়গায় আমি যেতাম আর কি। আমাদের ট্রেনিং যেখানে মেয়েদের দিত আর কি, কমিউনিটি করতে যেত আর কি ওদের, কারণ ওদের কমিউনিটি দেখাতো মানে কি করে বাচ্চা হচ্ছে না হচ্ছে, ওদের আমি হয়তো সিঙ্গুরে ছেড়ে দিয়ে এলাম 1 সপ্তাহ, ওরা ওখানেতে সব জায়গায় ঘুরে লোকালিটিতে ঘুরে বাচ্চাদের দেখে কী করে কি তাদের সাজেশন দিত বা করতো, আবার আমি সিঙ্গুরে গিয়ে আবার মেয়েদের নিয়ে আসতাম। এইটা আমার 1975 থেকে 2009, এটা অনেকটা বড় সময়, অনেকগুলো পর্ব, অনেক দুটো যুগ বা 3টে যুগ আমি ধরি। এই 3টে যুগে আমাদের কি বলবো মানে আমাদের স্বাস্থ্য যে জায়গাটা কতটা পরিবর্তন হয়েছে আপনার মনে হয়? মানে এই যে হেলথের তখনও কি যা ছিল এখনো কি তাই আছে? না, এখন আরো বেশি খুব খারাপ হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা, বলছেন আরো খুব খারাপ হয়ে গেছে। মানে আপনি তো ওই যে বললাম তখন আপনি হসপিটালগুলোতে যেতেন, আপনি 2009 সালেও হসপিটালগুলোতে গেছেন, তো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অনেকটা মানে আগে যেরকম আমি দেখেছি, মেয়েদের যে ট্রেনিং এর মেয়েরা আসতো, নার্সিং ট্রেনিং মেয়েরা, তাদের যে সিস্টার টিউটাররা কি করে তাদের ট্রে সাজাবে, বা তারা কি করে কি করবে না করবে, কিরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যাবে, সেই সবগুলো সিস্টার টিউটাররা দেখতেন, সব কিছু করতো। কিন্তু এখন একেবারে আরেকটা যেটা হচ্ছে যে আমরা রোগীদের প্রতি কতটা সহানুভূতিশীল, কারণ একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সে দুর্বল হয়ে যায় শারীরিক এবং মানসিকভাবে, দুইভাবে, আমিও হলে বা আপনি হলে, তখন কি হয়, তখন যে উল্টো দিকের যে মানুষটি থাকে তাকে যদি মানে সেটা যেই হোক, তার মা হতে পারে, বাইরের কেউ হতে পারে, সহানুভূতিশীল যদি না হয় তখন ব্যাপারটা আরো
বাজে দিকে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো তখনকার কি মনে হয় যে তখনকার মানুষ বেশি সহানুভূতিশীল ছিল আর এখনকার মানুষ কম সহানুভূতিশীল, মানে স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে? স্বাস্থ্য ব্যবস্থার দিকে তখন প্রচণ্ডভাবে সহানুভূতি ছিল, মানে ডাক্তাররা পর্যন্ত দেখাতো, একটা মাদারকে হয়তো দেখাতো যে বাচ্চাকে কি করে ফিট দেবে, সেগুলো ডাক্তার নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে দেখিয়ে আসতো। কোনো একটা হয়তো আমি তো অনেক সময় ওটিতে গিয়েছি যে সিজার হচ্ছে, আমার খুব ইন্টারেস্ট ছিল ওই সিজার হচ্ছে কি করে কি হচ্ছে, হয়তো বাচ্চা হচ্ছে সেখানেতে আমি গেছি, কি করে পাদুকা বাচ্চা বেরোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এইগুলো আমি দেখতাম। আর তখনকার দিনে যা জিনিস দেখেছি এখন তা একেবারে শেষ হয়ে গেছে। হাসপাতালগুলোই নষ্ট করে ফেলেছে সব, মানে এত বেশি করাপ্টেড হয়ে গেছে সত্যি কথা বলতে। মানে জানি আমি এখন তো চলে এসেছি কোনো কিছু নেই, এই যে ডাক্তারিন হসপিটাল আগের ব্রিটিশ আমলের হসপিটাল এখন ভেঙে ভুঙে তাকে একেবারে নয়-ছয় করে দিয়েছে, সেই জিনিস আর এখন নেই, সেই স্বাস্থ্য ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই। ওই যে যতীন চক্রবর্তী একবার আমাদের মনে আছে ইন্দিরা হসপিটালে গেছে, তিনি গিয়ে ওখানেতে দেখাচ্ছে রুগীদের মাছ কতটা করে দেওয়া, 100 গ্রাম করে মাছ দেওয়া হতো। উনি গিয়ে হয়তো ঢুকেছে, হয়তো অনেক ডাক্তার যতীন চক্রবর্তীকে চিনতো না, বেড়েছিল তো, আর কটকট করে একজন ডাক্তার এসে বলে, আরে একটা ব্যাটা ছেলে এসছে, কি এসে চিনতে পারছি না কি হচ্ছে। তা তখন অন্য লোক এসে বলেছে, মিনিস্টার উনি এসছেন, এখন কয়েকদিনের জন্য উনি হেলথ মিনিস্টার হয়েছিলেন তো। তা গেল রান্নাঘরে গিয়ে বললেন, দেখি মাছ কি এনেছে, মাছের মাথা কেন এখানে, মাছের মাথা বাদ দাও, লেজা বাদ দাও, মাছ ওজন করুন। ওখানে ওজন করে দাঁড়িয়ে 100 গ্রাম করে মাছের পিস ওজন করা হয়, সেইগুলো দেখেছি। তারপরে দাঁড়িয়ে আছে, সুপারিনটেন্ডেন্ট আসেনি তখনও, 11টা বাজতে চলবে। তাই এই যে সুপারিনটেন্ডেন্ট কথা বলছি খুব অনেস্ট ছিলেন ভদ্রমহিলা, কিন্তু একটু মানে ছিটিয়াল টাইপের ছিলেন। উনি আসছেন, মাথার চুল তুলতে তুলতে আসছেন, আর মিনিস্টার দাঁড়িয়ে রয়েছে, ওকে দেখে তো বুঝতে পেরেছে মিনিস্টার এসছে। বলে কটা বাজে বলুন তো, বলছে স্যার 11টা বাজে। আপনি যদি 11টায় আসেন, আপনার ওরা কখন আসবে বলুন তো? হ্যাঁ, না স্যার বলে এইরাম সব হয়েছে। আর তখন আমি প্রচণ্ডভাবে সব মিনিস্টার, মানে মদন মিত্র বলুন বা বিশ্বনাথ চৌধুরী বা সব, মানে সিপিএমেরও সব মিনিস্টাররা খুব ভালো ছিল। 5 বছর সিপিএমও খুব ভালো কাজ করে গেছে, তারপর থেকে সব শেষ। তাহলে গল্প শুনলাম একাল সেকালের, জানতে পারলাম এমন একজনের কথা যার কথা এর আগে আমি তো জানতাম না, আপনারা হয়তো জানতেই পারেন। প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালিকা, এবং যার কথা আমি আগেও বলেছি যে ইতিহাসের পাতাতেও রয়েছে। তো আমার এই আগের এপিসোড দেখে আপনারা তো বেশ প্রতিবাদ করেছেন, নন্দিনীদির এপিসোড দেখে। তো নারীরা এবার একটু এরকম ভাবে ভাবুন না। নমস্কার। নমস্কার।